প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান। লাল গালিচা সংবর্ধনা প্রদান। কর ফাঁকির সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ নিহত ৬। পতিত আওয়ামী লীগের শাসনামলে মানবতা বিরোধী অপরাধের দায়ে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৪শে আগস্ট। যুদ্ধবন্ধে স্থায়ী চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেকনিক্যাল পর্যায়ের বৈঠক। অংশ নিচ্ছেন মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের নেতৃবৃন্দ। এবং বিশ্বকাপ ফুটবলে আজ পৃথক ম্যাচে মাঠে নামছে স্পেন, বেলজিয়াম, উরুগুয়ে এবং মিশর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রাত ৮টার সংবাদে, সাথে আছি আমি সাদিয়া আফরিন। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ সংসদের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। আইনমন্ত্রী বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ৬০টির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, বিচারাধীন মামলাগুলোর মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ৫১টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এদিকে টেবিলে উপস্থাপিত অপর এক লিখিত প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী আনি সংসদকে জানান, আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আন্তঃসীমান্ত নদীর পানির বন্টন সংক্রান্ত বর্তমান চুক্তি সমঝোতাসমূহের পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদন সহ যৌথ নদী কমিশন বাংলাদেশকে শক্তিশালীকরণ ও অববাহিকাভুক্ত দেশ ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে। এদিকে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের হিসাব অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা হিসেবে বার্ষিক চাহিদা দাঁড়ায় ৩৮.০৯ লাখ মেট্রিক টন। অথচ একই সময় দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫১.১১ লাখ মেট্রিক টন। ফলে দেশে মাছের কোনো ঘাটতি নেই। এদিকে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার নাম্বার ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এই পরিবর্তন ৫০তম বিসিএস সহ পরবর্তী সকল বিসিএস পরীক্ষায় কার্যকর হবে। ২ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা৪৫ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ডক্টর জুলকিফলি হাসান বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একটি শিশু প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডক্টর জুবায়দা রহমানকে ফুলের তোড়া উপহার দেয়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাই কমিশনার এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর 2:45 মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মালয়েশিয়ায় সফর শেষে আগামীকাল সোমবার বিকেলে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনের আয়োজন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। জাতীয় বাজেট ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের সেশন কার্যকরী ভূমিকা পালন করে। তিনি আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্প ডেস্ক 2026-এর অধীনে বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্যদের তথ্য ও উপাত্ত নির্ভর বাজেট বিশ্লেষণে বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অর্থনীতি, সমাজনীতি ও রাষ্ট্রনীতির আধার এই সংসদ। তথ্যভিত্তিক সংসদ প্রতিষ্ঠায় বাজেট ডিব্রিফিং সেশন কার্যকর ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিরোধী দলের নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপবৃন্দ সহ সংসদ সদস্যগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর ফাঁকির সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট সংলাপে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, সঠিক নীতিমালা প্রণয়ন করা গেলে কর ব্যবস্থার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ কারণে কর নীতি নির্ধারণের ক্ষেত্রে কর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান, সংসদ সদস্য আখতার হোসেন, গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক, শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ এবং বিজিএমের সভাপতি এনামুল হক। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিল্পের কাঁচামালের ওপর শুল্ক কমানো হয়েছে। শুধু তৈরি পোশাক শিল্প নয়, সব ধরনের রপ্তানি খাতের বহুমুখীকরণের জন্য বন্ড সুবিধা দেয়া হবে। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করে অর্থমন্ত্রী বলেন, ডিরেগুলেশন বাস্তবায়ন এবং ব্যবসার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে একটি অভিন্ন, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত মানদণ্ড প্রতিষ্ঠার লক্ষ্যে আইন কমিশনের উদ্যোগে ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক জাতীয় সেমিনার আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়। আইন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি চিনাতারা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার বর্তমানে আইন প্রণয়নের ক্ষেত্রে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেন। আইনমন্ত্রী বলেন, একটি আইন চূড়ান্তভাবে প্রণীত হওয়ার পূর্বে মন্ত্রী পরিষদ, সংসদীয় স্থায়ী কমিটি ও জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে পর্যালোচনা ও যাচাই বাছাই চলে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করা গেলে আইন আরও কার্যকর, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হয়। মন্ত্রী প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা ও সংজ্ঞা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও উপস্থাপন করেন। বেসামরিক বিমান চলাচল খাতে টেকসই, পরিকল্পিত ও ভবিষ্যৎমুখী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক এক কর্মশালা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এর বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বেবি চকের সদস্য এয়ার কমান্ডার আবু সাইদ মেহবুব খান বক্তব্য রাখেন। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন দেশের এভিয়েশন খাতকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে পারে। কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক মান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে পেশাদার মানব সম্পদ গড়ে তুলতে হবে। রাজধানীতে আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, দেশে শব্দ, পানি ও বায়ু দূষণ এখন তার মাত্রা অতিক্রম করেছে, তাই এখনই সকলের সম্মিলিত অংশীদারিত্ব প্রকল্পের মাধ্যমে এই দূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। পরিবেশ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রায়হান কাউসার উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী শব্দ দূষণ রোধে জনসচেতনতা বাড়াতে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এ বিষয়ে পাঠদানের মাধ্যমে সচেতন করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, সবটাই আমি মনে করি অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। জলবায়ু পরিবর্তন, সাথে পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন, এই সবগুলোকে মিলাই আমাকে একটা কারিকুলাম বানাই দেন, যেটা অন্তত ক্লাস 3 থেকে আরম্ভ করবে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। উল্লেখ করে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তরুণ ও যুবকদের সাথে নিয়ে সমাজে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। আজ ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে এভিডেন্স বেসড প্রিভেনশন ফর ইউথ শীর্ষক এক সেমিনারে তিনি এই বক্তব্য রাখেন। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MA মোহিত কামাল, ঢাকা আহসানিয়া মিশনের সহ সভাপতি ডাক্তার SM খলিলুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শামীম রেজা চৌধুরী বক্তব্য রাখেন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, 52 থেকে এ পর্যন্ত দেশে যত পরিবর্তন হয়েছে তার সবকিছুতেই তরুণদের অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ। তরুণরাই পারে পরিবর্তন আনতে। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ার ক্ষেত্রে ফান্ড সংকটের পাশাপাশি গাফিলতিও ছিল, তবে এর জন্য তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। আজ সচিবালয়ে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় সরকার। গ্রাম শহরের মধ্যে চিকিৎসার কোনো পার্থক্য থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রাইভেট হাসপাতালে স্বাভাবিক ডেলিভারির জন্য নির্দিষ্ট ইউনিট নেই, এখন থেকে সেটা নিশ্চিত করা হবে বলেও জানান জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। তবে এতে গ্রামীণ মানুষের কাছে সহজেই সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হবে। কাতারে এক সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙাবাড়ি ইউনিয়নের মাছতালু গ্রামের সলিমুল্লার ছেলে মোস্তাক আহমেদ, মৃত আহসানুল্লাহর ছেলে জুবায়ের আহমেদ, আকতালু গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিমউদ্দিন,
আমরপুর গ্রামের আব্দুল নূরের ছেলে জিবাল আহমেদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহারুদ্দিনের ছেলে কাদির আহমেদ তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান জড়িত। সাক্ষ্যে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। পতিত আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় ট্রাইব্যুনাল ১-এ করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর। মামলাটিতে আজ সাক্ষ্য দেন জিয়াউল আহসানের তৎকালীন রানার ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষীর দেয়া ৭টি ঘটনার বর্ণনায় উঠে এসেছে অন্তত ৩০টি হত্যাকাণ্ডের বিবরণ। এই ৭টি ঘটনায় তিনি প্রায় ৩০ জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তিনি বর্ণনা দিয়েছেন যে একসঙ্গে ১১ জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে ৭ থেকে ৮ জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে। যেটি সবচেয়ে আলোচিত যে ঘটনা, তিনি অত্যন্ত আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে বেরিয়ে এসছে। এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয়। ট্রাইব্যুনাল ২-এ এই মামলায় আজ জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এছাড়া পতিত আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের বিরুদ্ধে ২৪শে আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে একই ট্রাইব্যুনাল। দর্শক, রাত ৮টার সংবাদের এই পর্যায়ে রয়েছে বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ফিফা বিশ্বকাপ 2026 আসরে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। বিটিভি বিদেশ যাত্রায় দালালের প্রতারণা আর হয়রানি এড়াতে এবার ডিজিটাল হয়েছে প্রবাসী সেবা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সব সেবা এখন এক জায়গায়, ওইপি বা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে। এখানে পাচ্ছেন সরাসরি রেজিস্ট্রেশন, জব ম্যাচিং, প্রশিক্ষণ, তথ্য যাচাইয়ের পূর্ণ নিশ্চয়তা এবং সার্ভিস চার্জবিহীন বহির্গমন ছাড়পত্র, যা নিশ্চিত করছে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা। ঘরে বসেই নিবন্ধন করে নিজের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। সহজ, দ্রুত এবং নিরাপদ। কর্মী, পরিবার ও এজেন্সির জন্য রয়েছে সহজ ব্যবহার নির্দেশিকা। দালালের প্রতারণা থেকে দূরে থাকুন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মওকুফ করা হবে প্রায় ১,৫০০ কোটি টাকা।
এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মওকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার। বিরতির পর সংবাদে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এবারে আন্তর্জাতিক সংবাদ।